হয়েছে? অন হয়েছে? আচ্ছা শোন, যেটা বলছি, আজকে আমরা কোনটা জানবো? পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার, ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায়। কোন অধ্যায় জানবো? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কী লেখা আছে? তৃতীয় অধ্যায়টার নাম কি? সমকালীন বিশ্বে নিরাপত্তা। সমকালীন বিশ্বে নিরাপত্তা। সমকালীন বিশ্বে নিরাপত্তা বলতে প্রথম থেকে আমাদের বুঝতে হবে কি নিরাপত্তা কাকে বলে। সবাই বোঝার চেষ্টা করবি যেটা বলছি, এই টপিকটাই যে কোশ্চেনগুলো আছে বুঝেই আনসার হয়ে যাবে 4-5টা, বুঝতে পারলেই জাস্ট বোঝার চেষ্টা করবি। নিরাপত্তা বলতে কি বলছি আমরা? নিরাপত্তা ভালো করে বোঝ। নিরাপত্তা মানে আমাদের যে সমস্ত বিপদগুলো আছে আমাদের সামনে, প্রত্যেকেরই আছে লাইফে, যে বিপদগুলো বা আশঙ্কা, বিপদ হতে পারে এরকম একটা সমস্ত রকম বিপদ বা আশঙ্কা থেকে মুক্ত একটা স্বাধীন ও শান্তির একটা পরিবেশ। ভালো করে বোঝ। নিরাপত্তা আমরা কাকে বলবো? সমস্ত রকম বিপদ, মানুষের জীবনের সমস্ত রকম কি বিপদ ও আশঙ্কা থেকে মুক্ত একটা স্বাধীন একটা পরিবেশ। এরকম যদি পরিবেশ থাকে তাহলে আমরা কীরকম ফিল করব? যে আমরা নিরাপত্তার মধ্যে আছি। বুঝতে পেরেছিস? এইবার ভালো করে বোঝ নিরাপত্তা কাকে বলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর এরকম একটা পরিস্থিতি যে ভোট হয়েছে, ঠিক আছে? ভোট হয়েছে, এখানে তো অনেকেই আছে যে অনেকের বাড়িতেই এরকম আছে বাবা মা বা কেউ কোনো পার্টিকে সাপোর্ট করে, কেউ টিএমসি করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, ঠিক আছে? দেখবি যখন ভোট হয়ে যায়, ভোটের যখন রেজাল্ট বেরোয় যে দিনটায়, সেই দিনটাতে যারা জেতে, যে পার্টি জিতলো আর যে পার্টি হেরে গেল, যে পার্টি যখন হেরে যাবে, হেরে যাওয়ার পরে তাদের সেই রাতে তাদের কি ফিল হয়? যে একটা আতঙ্কের মধ্যে থাকে যে হঠাৎ করে বাড়িতে হয়তো অন্য পার্টির যারা জিতেছে তারা এসে হামলা করতে পারে। ভালো করে বুঝে নে, এটা নিজেরা যদি ফিল করতে পারিস, এইটাকে বলছে নিরাপত্তাহীনতা। মানে ও ফিল করছে যে কাউকেই ফোন করে পাবো না, না থানা পুলিশ না কিছু, কাউকেই, মানে এখন ও ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, ওর সামনেই বিপদ আছে, মানে বুঝতেই পারছে বাইরে বেরোলেই বিপদ। বুঝতে পারছিস কি বললাম? তাহলে নিরাপত্তা আমরা কাকে বলবো? সমস্ত রকম বিপদ ও আশঙ্কা থেকে মুক্ত একটা স্বাধীন পরিবেশ। বুঝতে পেরেছিস? সেটাকে আমরা কি বলছি? নিরাপত্তা। ক্লিয়ার হচ্ছে? সবাই বুঝতে পারলি? এইবারে বোঝ, এই নিরাপত্তা দুটো প্রকার। নিরাপত্তার কি দুটো প্রকার। আর নিরাপত্তার ধারণাটাকে বলিনি, এই যে জাতীয় নিরাপত্তার ধারণা, সেটা হয় 4 মার্চ। মেন জাতীয় যে নিরাপত্তার ধারণা, জাতীয় নিরাপত্তার ধারণা, জাতীয় নিরাপত্তার ধারণা, এই জাতীয় নিরাপত্তার ধারণা বলছি, জাতীয় নিরাপত্তা দিবস বল, জাতীয় নিরাপত্তা দিবস। জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন হয়? 4 মার্চ। 4 মার্চ, 4 মার্চ। তাহলে জাতীয় নিরাপত্তা দিবস আমরা কোন দিনটাকে পালন করি? 4 মার্চ বা 4 মার্চ। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই কোশ্চেনটা আসার মতো। এটা দিয়ে আমরা শুরু করলাম। এইবারে নিরাপত্তার যে ধারণা, নিরাপত্তার ধারণাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। নিরাপত্তার ধারণাকে কটি ভাগে ভাগ করা হয়েছে? দুটি ভাগে। একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা, প্রথাগত নিরাপত্তা, আর একটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। অপ্রথাগত নিরাপত্তা, প্রথাগত নিরাপত্তা আর একটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। এবারে বোঝ, তাহলে প্রথম আমরা কাকে জানবো? প্রথাগত নিরাপত্তা। প্রথম আমরা কাকে জানবো? প্রথাগত নিরাপত্তা। এই প্রথাগত নিরাপত্তাটা কী জিনিস? ভালো করে বোঝ। নিরাপত্তা হচ্ছে, প্রথাগত নিরাপত্তাকে এক কথায় যদি বলিস
যে সামরিক দিক থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা। সামরিক দিক থেকে আমাদের দেশকে রক্ষা করা। সামরিক কথাটার মানে কি? সামরিক কথাটার মানে হচ্ছে আমাদের যে এই যে আর্মি, মিলিটারি যে বাহিনী আছে, সশস্ত্র যে বাহিনী আছে, দেশকে কি করে? প্রোটেক্ট করে। বুঝতে পেরেছিস কী বললাম? দেশকে কি করে? পাহারা দেয়, প্রোটেক্ট করে। কেউ যাতে বাইরের কোনো শক্তি চাইলে আক্রমণ করতে পারবে না আর কি, বাইরের কোনো শক্তি চাইলেই আক্রমণ করতে পারবে না। সেই জন্য কী করা হয়? আমাদের প্রোটেকশান দেয়। কারা দেয়? সামরিক বাহিনী। মনে থাকবে কথাটা কি বললাম? বিএসএফ। তো এই যে ধারণাটা, সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তার মধ্যে আসে। প্রথাগত নিরাপত্তা মানেই বুঝতে হবে যে বাইরে থেকে প্রথাগত নিরাপত্তাকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথাগত নিরাপত্তাকে কী কী? প্রথাগত নিরাপত্তার যদি বৈশিষ্ট্য আমরা বলি, প্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য হচ্ছে, একটা তোকে জানতে হবে যে জাতীয় স্বার্থকে রক্ষা। জাতীয় স্বার্থ, আমাদের দেশের যে জাতীয় স্বার্থ আছে, জাতীয় স্বার্থকে কি করা? রক্ষা করা। প্রথাগত নিরাপত্তার মধ্যে আমরা কি বলছি? এর যদি বৈশিষ্ট্য বলি, জাতীয় স্বার্থকে রক্ষা করা। আর 2 নম্বর হচ্ছে সামরিক শক্তিকে বৃদ্ধি করা। সামরিক শক্তিকে বৃদ্ধি করা। সামরিক শক্তিকে বৃদ্ধি করা। আর একটা হচ্ছে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি। এইগুলো হচ্ছে প্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য। কীরকম জিনিস? ভালো করে বোঝ। প্রথাগত নিরাপত্তা মানে আমরা কি বলছি? যে প্রথাগত নিরাপত্তা মানে বাইরের কোনো শক্তি, বুঝতে পেরেছিস, বা কোনো অভ্যন্তরীণও কোনো শক্তি রাষ্ট্র আমাদের জাতীয় স্বার্থকে যাতে ক্ষুণ্ণ করতে না পারে। জাতীয় স্বার্থকে যাতে ক্ষুণ্ণ করতে না পারে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আছে, আক্রমণ চালাতে পারে। বিভিন্ন রাষ্ট্র আমাদের ওপর আক্রমণ চালাতে পারে। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? সামরিক শক্তিকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। ক্লিয়ার হচ্ছে? জাতীয় স্বার্থকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আমাদের রাষ্ট্রকে ঐক্য সংহতি বজায় রাখতে হবে রাষ্ট্রের। মনে থাকবে কি বললাম? তাহলে প্রথাগত নিরাপত্তার এটা হচ্ছে বৈশিষ্ট্য। এবারে বৈশিষ্ট্য হওয়ার পর প্রথাগত নিরাপত্তাকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথাগত নিরাপত্তাকে আমরা কী ভাগে ভাগ করি? 2 ভাগে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে 2 হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ আর বাহ্যিক। দেখ, অভ্যন্তরীণ যে প্রথাগত নিরাপত্তা, সেটা কি? ক্লিয়ার করে বোঝ। অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা মানে কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি, মানে রাষ্ট্রের ভেতরেই বিচ্ছিন্নতাবাদী শক্তি বা জঙ্গি গোষ্ঠী। যেমন দিল্লিতে, তোরা যদি দেখিস, দিল্লিতে এমন একটা এলাকা আছে যেখানে বলে পাকিস্তানের পতাকা ওড়ায়, যদি খেলা হয় পাকিস্তানের পতাকা ওড়ায়। সেই এলাকায় পুলিশ ঢুকতে পারে না। সেই এলাকায় পুলিশ ঢুকতেই পারছে না, অথচ পতাকা উঠছে, কিছু বলতেই পারছে না। কারণ তাহলে ওখানে যদি অ্যাটাক করে অনেক সাধারণ মানুষও মারা যেতে পারে। এই ভয়ে কী হচ্ছে, সেখানে যে শক্তি, সেটা বিচ্ছিন্নতাবাদী শক্তি। অনেক জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী রাষ্ট্রের মধ্যেই আছে, কিন্তু তাদেরকে সহজে, তারা তো মিলেমিশে আছে সাধারণ মানুষের সাথে, চাইলেই হয়তো রাষ্ট্র তাদেরকে কিছু করতে পারছে না। সেই জন্য রাষ্ট্রকে কী করতে হবে? ওই যে শক্তিগুলো আছে, তারা যাতে আমাদের দেশের সংহতি শান্তি বিঘ্নিত করতে না পারে, সেই জন্য কী করে রাখে? রাষ্ট্রের প্রোটেকশান দিয়ে রাখে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে এইটা হচ্ছে অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা। অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা বুঝতে পারলি? তাহলে এগুলোকে কীভাবে বুঝবো? যে রাষ্ট্রের মধ্যেই যে বিচ্ছিন্নতাবাদী শক্তি বা গোষ্ঠীগুলো আছে, সেগুলোকে কী করে আটকে রাখা। 2 নম্বর যদি বলি, আমাদের দেশের সংহতি ও ঐক্যকে বজায় রাখা। বুঝতে পেরেছিস? যে মানুষে যাতে বিবাদ না লাগে। বিবাদ লাগলেই তো সেটা আমাদের দেশের ক্ষতি হবে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে নিরাপত্তার অভাব হবে। তারপরে হচ্ছে আইনি কাঠামো। আমাদের দেশের যে আইনি কাঠামো আছে, সেই আইনটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে মানুষে কোনো হিংসা বিভেদ বা তারা যাতে নিরাপত্তা পায়। ক্লিয়ার হচ্ছে? তার মানে এই কথাগুলো আমি যেগুলো বলছি, সেগুলো কিসের? দেশের অভ্যন্তরের কথা।
কারণ প্রথাগত নিরাপত্তার মধ্যে অভ্যন্তরীণ যে প্রথাগত নিরাপত্তা আছে সেগুলো কি করা, যে বিভিন্ন শক্তি জঙ্গি গোষ্ঠী এগুলোকে আটকে রাখা, দেশের শান্তি সংহতি ও ঐক্যকে বজায় রাখা। বুঝতে পারছিস কি বললাম? আইনি কাঠামোটাকে ঠিক করা, স্থলপথ আর জলপথ সব কিছুকে প্রোটেকশন দেওয়া, এগুলো কী হচ্ছে সব দেশের অভ্যন্তরে। বুঝতে পারছিস কি না বল? এটাকে কি বলা হচ্ছে? অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা। ক্লিয়ার হচ্ছে? এইবারে বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কি, ভালো করে বোঝ। বাহ্যিক প্রথাগত নিরাপত্তাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কী জিনিস? এখানে বাহ্যিক প্রথাগত নিরাপত্তার একটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য, এখান থেকে কোশ্চেন আসবে। ক্ষমতার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার। ক্ষমতার ভারসাম্য মানে কি? ক্ষমতার ভারসাম্যর কথা ইংলিশে আমরা কি বলবো? ব্যালেন্স অফ পাওয়ার। ক্ষমতার ভারসাম্য বোঝ। দুটো দেশ আছে, ভারত, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে একটা লড়াই চলে, ভারত আর চীনের সাথে একটা দ্বন্দ্ব চলে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এবারে বোঝ, ভারতে চীন প্রথম পারমাণবিক বোমা মানে 1967, কত সাল? 1967 এরকম টাইপ করে পরমাণু বোমা বানিয়ে নেয়। তার আগে 1962-তে ভারতকে আক্রমণ করে চীন। 1962-তে চীন ভারতকে আক্রমণ করে। এইবারে চীন যখন 1967-তে পারমাণবিক বোমা বানিয়ে নেয়, তখন ভারত কী করে? ভারত দেখছে এবার তুই চীন আরও দখল করে। বুঝতে পেরেছিস কী বললাম? তখন ভারত কী করলো? ভারত প্রথম এটা লিখে নিবি, প্রথম রাজস্থানের পোখরানে 1974 সালে, কত সালে? 1974 সালে রাজস্থানের পোখরানে পারমাণবিক টেস্ট করে। পারমাণবিক পরীক্ষণ সেটা করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তোদের কোশ্চেন আসবে কি, কত সালে প্রথম পরমাণু যে পরীক্ষণ ভারতে হয়? পোখরান 1, কি বলবে? পোখরান 1 নামে পরিচিত। পোখরান 1 রাজস্থানের পোখরানে হয়। আর যে পরমাণু যে তোর ওই যে অপারেশনটা চলে, তার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধা। মনে রাখবে, অপারেশনটার নাম কি? স্মাইলিং বুদ্ধা। ক্লিয়ার হচ্ছে? প্রথম ভারত যে পরমাণু যে পরীক্ষণ করে, চেষ্টা করে, সেটা কোথায়? রাজস্থানের পোখরানে। কত সাল? 1974 সাল। কত সাল? 1974 সাল। আর অপারেশনটার নাম কি? স্মাইলিং বুদ্ধা। মনে থাকবে, অপারেশনটার নাম কি? স্মাইলিং বুদ্ধা। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলি কি বললাম? এরপরে দাঁড়িয়ে এই পরীক্ষণটা সফল হয় না, দিয়ে আবার 1998 সালে, কত সাল? 1998 সালে আবার দ্বিতীয়বার পোখরান 2, দ্বিতীয়বার কি হয়? পোখরান 2, সেটার নাম কি ছিল অপারেশনটার? অপারেশন শক্তি। সেই পরমাণু পরীক্ষণ আমাদের মিসাইল ম্যান কাকে বলা হয়? এপিজে আব্দুল কালাম। সেই পরীক্ষণ সম্পন্ন করে এবং ভারত পরমাণু ভিত্তিক দেশ হয়। মনে থাকবে কি বললাম? তাহলে দুটো তোদেরকে মনে রাখতে হবে। এবারে বোঝ, ক্ষমতার ভারসাম্য কাকে বলছি আমরা? ক্ষমতার ভারসাম্য মানে আমাদের মনে হচ্ছে যে আমাদের পাশাপাশি যে দেশগুলো আছে সেই দেশগুলো অনেক শক্তিশালী হচ্ছে, আমাদের পাশে যে দেশটা আছে সে অনেক পাওয়ারফুল হচ্ছে। এবারে আমাদের যদি চীনের শক্তি এরকম হয়, ভারতের শক্তি এরকম, তাহলে ভারতের পাওয়ার এইটুখানি, চীনের পাওয়ার এতটা, তাহলে ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে। সেই জন্য ভারত কি করবে? ভারত সেই জন্য পরমাণু পরীক্ষণ করে ভারতও পরমাণু দেশ হয়ে গেল। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে পাওয়ারটা কী হয়ে গেল? দুজনার সমান হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্য। এই ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে কি করা হয়? আমাদের দেশের নিরাপত্তাকে বজায় রাখা হয়। কীরকম? চাইলেই চীন আর আক্রমণ করতে পারবে না। বুঝতে পারছিস কি বললাম? চীনের সাথে যখন প্রথম দ্বন্দ্বটা হলো, ফ্রান্স থেকে কি করলো? রাফাল কিনে নিল। তার মানে কি চীন কি জানতে পারছে? যে চাইলেই যে বড় শক্তির দেশটা আছে সে চাইছে কি করে না ভারতকে আক্রমণ করা যাবে না। বুঝতে পারছিস কি না বল? ক্লিয়ার হচ্ছে? আমি পুরো কেটে বোঝাচ্ছি কিন্তু। তার মানে বাহ্যিক যে নিরাপত্তা, ভালো করে বোঝ, বাহ্যিক নিরাপত্তা কিসের ওপর নির্ভরশীল? ক্ষমতার ভারসাম্য। বুঝতে পারছিস? কোনো দেশকে চাইলেই আক্রমণ করতে পারবে না যদি ব্যালেন্স অফ পাওয়ারটা থাকে। এবারে একটা দেশ খুব ছোট, যেমন রাশিয়া আর ইউক্রেন ছোট দেশ, রাশিয়া সেই জন্য ইউক্রেনকে
আক্রমণ করলো, ইউক্রেন কিছু করতে পারছে না। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে প্রথম যে কি জানলাম আমরা, ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্য। আর একটা হচ্ছে প্রতিরক্ষা, প্রতিরক্ষা, প্রতিরক্ষা বা আত্মরক্ষা, আত্মরক্ষা, প্রতিরক্ষা বা আত্মরক্ষা। তাহলে বাহ্যিক নিরাপত্তার প্রথম কি? ক্ষমতার ভারসাম্য। প্রথম কি বললাম? ক্ষমতার ভারসাম্য। দ্বিতীয় কি? প্রতিরক্ষা। প্রতিরক্ষা মানে এটা ভালো করে বোঝ। প্রতিরক্ষা আমরা আমাদের 1962 সালে প্রথম কি হয়? চীন আক্রমণ করে, সীমান্তে আক্রমণ করে। তো তাহলে আমরা কি করেছি? তার প্রতিরক্ষা করেছি, চেষ্টা করেছি যে চীন যাতে আরও ভেতরে না ঢুকতে পারে। তাহলে প্রতিরক্ষা। 1962 সালে কিসের, কে আক্রমণ করে? ভারত চীন যুদ্ধ। চীন ভারত, ভারত চীন যুদ্ধ কত সালে? 1962 সালে। 1965 সালে ভারত ভারত পাকিস্তান যুদ্ধ হয়। ভারত পাকিস্তান, ভারত পাকিস্তান যুদ্ধ হয়। ভারত চীন হচ্ছে 1962। 1965 সালে ভারত পাকিস্তান। 1999 কার্গিল যুদ্ধ হয়। ভারত চীন। 1999 ভারত পাকিস্তান, ভারত চীন নয়, ভারত পাকিস্তান। 1999 কার্গিল ওয়ার হয়। কার কার মধ্যে? ভারত পাকিস্তান। তাহলে এই যে ওয়ারগুলো দেখছিস মনে রাখবি কিন্তু, ভারত চীন কত? 1962, আর ভারত পাকিস্তান 1965, আর 1999 কার্গিল ওয়ার। এই যে এই যুদ্ধগুলো হয়, যারাই পাকিস্তান অ্যাটাক করেছে বা চীন অ্যাটাক করেছে, আমরা কি করেছি? প্রতিরক্ষা করেছি, দেশকে প্রতিরক্ষা করেছি। তো তাহলে এটাও একটা বৈশিষ্ট্য বাহ্যিক নিরাপত্তা, মানে বাহ্যিক দিক থেকে যে আক্রমণগুলো আসছে সেগুলোর আমরা কি করছি? প্রোটেক্ট করতে পারছি। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে বাহ্যিক নিরাপত্তা কাকে বলছে? বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কোনটা? যেটা বাইরে থেকে কোনো দেশ আমাদের আক্রমণ করছে, আমরা সেগুলোকে কি করছি? প্রোটেক্ট করছি। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথম হচ্ছে ক্ষমতার ভারসাম্য, দ্বিতীয় কী হলাম? প্রতিরক্ষা বা আত্মরক্ষা। এটা কি? বাহ্যিক প্রথাগত নিরাপত্তা। মনে থাকবে, বাহ্যিক প্রথাগত নিরাপত্তা, প্রথাগত নিরাপত্তা, বাহ্যিক প্রথাগত নিরাপত্তা। বাহ্যিক প্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য এক হচ্ছে ক্ষমতার ভারসাম্য, দুই প্রতিরক্ষা বা আত্মরক্ষা। ক্ষমতার ভারসাম্যতে আমরা দুটো পরমাণু চুক্তি জানলাম, তাই তো? 1974 ভারতের প্রথম পরমাণু চুক্তি কবে হয়? পরমাণু পরীক্ষণ কবে হয়? 1974। কোথায় হয়? রাজস্থানে, পোখরানে, পোখরান 1। আর অপারেশনটার নাম কি? স্মাইলিং বুদ্ধা। আর দ্বিতীয় পরমাণু পরীক্ষণ ভারত কবে করে? 1998। আর অপারেশনটার নাম কি? অপারেশন শক্তি। মনে থাকবে কি বললাম? এখান থেকে একটা কোশ্চেন আসবে। এইবারে প্রতিরক্ষা বা আত্মরক্ষা। প্রতিরক্ষা বা আত্মরক্ষা, কোনো দেশ আমাদের যদি আক্রমণ করে, আমরা কি করব? তাদেরকে আটকাবো, আমাদের সামরিক বাহিনী তাদেরকে আটকাবে। তাহলে এটার এক্সাম্পল নিতে গেলে আমরা কি জানবো? 1962-তে কার কার যুদ্ধ হয়? ভারত চীন, ভারত চীন 1962। 1965-তে ভারত পাকিস্তান। 1999 ভারত পাকিস্তান কার্গিল ওয়ার। মনে থাকবে কি বললাম? ব্যাস, এটুকু জানলে তাহলে 2 নম্বর আমরা জানলাম, প্রতিরক্ষা বা আত্মরক্ষা। এবারে 3 নম্বর বৈশিষ্ট্য, প্রতিরক্ষা বা আত্মরক্ষা, ক্ষমতার ভারসাম্য, আর 3 নম্বর হচ্ছে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি। আমাদের যে সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে, সামরিক শক্তি বৃদ্ধি বা সামরিক শক্তি বৃদ্ধি লিখিস না, 3 নম্বরে লেখ জোট গঠন। 3 নম্বরে কী লিখবি? জোট গঠন। 3 নম্বরে জোট গঠন, জোট গঠন। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জোট হয়েছিল, এইখানে তোদের কোশ্চেন আসবে কোয়াড। কোয়াড জোট গঠনের একটা এক্সাম্পল আমরা দিতে পারি কি? কোয়াড। কোয়াডটা কী জিনিস? কোয়াডটা হচ্ছে, এই ম্যাপটা যদি দেখিস, ম্যাপটাতে একটুখানি সর, ব্যাগটা সরা। এই ম্যাপটাতে তোদের যেটা বলছি, ইন্দো প্যাসিফিক যে সমুদ্র যে এরিয়া আছে, এইটা, এই যে এরিয়া, ইন্দো প্যাসিফিক যে সমুদ্রের যে এরিয়া আছে, বুঝতে পেরেছিস? এই এরিয়াটাকে চায়না যাতে দখল করতে না পারে, সেই জন্য কোয়াড গঠন হয়েছিল, জোট।
কি গঠন হয়েছিল? কোয়াড, QUAD, কোয়াড। কোয়াড গঠন হয়েছিল। এই কোয়াড গঠনে যে জোটটা গঠন হয়েছে কার কার মধ্যে? এইদিকে কে আছে? ভারত, এইখানে আছে কে? অস্ট্রেলিয়া, এখানে আছে জাপান, আর ওখানে আছে আমেরিকা। ওই যে তলায় দেখা ওই পিঙ্ক কালারে আমেরিকা। তাহলে কার কার মধ্যে কোয়াড গঠন হয়েছে? ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর আমেরিকা। ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর আমেরিকার মধ্যে একটা জোট গঠন হয়েছে। জোট গঠনটা কেন করেছে? যাতে ওই ইন্দো প্যাসিফিক ওই অঞ্চলে চীন যাতে তাদের প্রভাব বিস্তার করতে না পারে। চীন যাতে কী করতে না পারে? প্রভাব বিস্তার করতে না পারে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে এই জোট গঠন করাটাও একটা বাহ্যিক প্রথাগত নিরাপত্তা। জোট গঠন করাটাও একটা কি? বাহ্যিক প্রথাগত নিরাপত্তা। এছাড়া অনেক এই বাহ্যিক প্রথাগত নিরাপত্তার একটা ধারণা আছে। ওদিক থেকে ন্যাটো গঠন করে, আগে বলেছি ঠান্ডা লড়াই ন্যাটো গঠন হয়। তার রুশ কী করে? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন কী গঠন করে? ওয়ারসাও গঠন করে। এগুলো জোট গঠন করে। তো জোট গঠন করাটাও একটা প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে আন্তর্জাতিক স্তরে। মনে থাকবে কি বললাম? এগুলো সব কোথায় বলছি? বাহ্যিক প্রথাগত নিরাপত্তা, মানে দেশের বাইরে থেকে যে অ্যাটাক আসতে পারে সেটা আমাদের আগে থাকতে বুঝতে হবে। সেই জন্য আমরা কী করতে পারি? জোট গঠন করতে পারি। তাহলে তিনটে জিনিস বুঝতে পারলি। প্রথাগত নিরাপত্তার ধারণার প্রথম বৈশিষ্ট্য কি? ক্ষমতার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার, ক্লিয়ার। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? প্রতিরক্ষা বা আত্মরক্ষা। 3 নম্বর কি? জোট গঠন। আর জোট গঠনে আমরা কাকে জানলাম? কোয়াডকে জানলাম। যদি কোশ্চেন আসে বলতে পারবি কোয়াড কোন কোন দেশ? ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর আমেরিকা। ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর আমেরিকা। মনে থাকবে কি বললাম? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে গিয়ে বাহ্যিক প্রথাগত নিরাপত্তা বুঝতে পারলি? বাহ্যিক প্রথাগত নিরাপত্তা এরকম দেবে যে বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কোনগুলো? ক্ষমতার ভারসাম্য, প্রতিরক্ষা, আত্মরক্ষা, জোট গঠন, প্রতিরোধ দিয়ে তোকে অপশান দেবে। 1, 2 ঠিক, 3 ভুল, 4 ঠিক, এরকমভাবে দেবে। বুঝতে পারছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? ওটা হচ্ছে ইন্দো প্যাসিফিক। ওই জায়গাগুলো আসবে না ওরকমভাবে, আমি কোয়াডটা বোঝানোর জন্য বললাম। তাহলে গিয়ে আবার ভাব, নিরাপত্তা আমরা কাকে বলবো? বুঝে নে। নিরাপত্তা আমরা কাকে বলবো? যে সমস্ত রকম বিপদ ও আশঙ্কা থেকে মুক্ত যে পরিবেশ, সমস্ত রকম বিপদ বা আতঙ্ক থেকে মুক্ত পরিবেশ, সেটাই হচ্ছে কি? নিরাপত্তা। ক্লিয়ার? নিরাপত্তার ধারণাকে কয় ভাগ করা হয়? 2 ভাগে। কি কি? প্রথাগত, অপ্রথাগত। আমরা এখন পড়ছি প্রথাগত নিরাপত্তা। প্রথাগত নিরাপত্তাকে কয় ভাগ করা হয়? 2 ভাগে। কি কি? অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তাটা অ্যাকচুয়ালি কাকে বলে? প্রথাগত নিরাপত্তা বলে সামরিক, যে আমাদের সামরিক দিক থেকে যে আক্রমণ আসে, ঠিক আছে, সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা। ক্লিয়ার ব্যাপারটা? এবার প্রথাগত নিরাপত্তাটা 2 প্রকার হয়, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ বাহ্যিক কি? আমাদের দেশকে রক্ষা করাটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তার মেন কাজ। প্রথাগত নিরাপত্তার মেন কাজ কি? আমাদের দেশকে রক্ষা করা। ক্লিয়ার হচ্ছে এটা? এইবারে দুটো, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা কোনগুলো? দেশের অভ্যন্তরে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী দেশের বিরুদ্ধে কথা বলছে, বা দেশের বিরুদ্ধে আইন শৃঙ্খলাকে বজায় রাখা, জনগণের মধ্যে ঐক্য সংহতিকে বজায় রাখা, এইগুলো হচ্ছে কি? অভ্যন্তরীণ। এগুলো কোন নিরাপত্তা? অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা। আর বাহ্যিক প্রথাগত নিরাপত্তাটা ইম্পর্টেন্ট। বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কোনগুলো? 1 নম্বর হচ্ছে ক্ষমতার ভারসাম্য, 2 নম্বর প্রতিরক্ষা বা আত্মরক্ষা, 3 নম্বর জোট গঠন বা কোয়াড। জোট গঠন করলে আমরা কার কথা বলবো? কোয়াডটাকে মেনলি মেনশন করব। কোয়াড কোন কোন দেশের মধ্যে হয়েছে? ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা। ঠিক আছে, মনে থাকবে কি বললাম? আচ্ছা, পোখরান 1 কবে হয়? 1974। পোখরান 2 কবে হয়? 1998। পোখরান 1-এর অপারেশনটার নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা। আর পোখরান 2-এর অপারেশনটার নাম শক্তি হয়ে গেল। আচ্ছা, ভারত চীন যুদ্ধ প্রথম কবে হয়? 1962। আর ভারত পাকিস্তান 1960 আর 1999। মনে থাকবে কি বললাম? ক্লিয়ার হচ্ছে? মধ্যেখানে 1971 সালে হয়েছিল, কিন্তু ওটা পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান, এই দুটো পাকিস্তানের মধ্যে, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে হয়েছিল 1971 সাল। তো 1971 সালের ওই পরে আমাদের সিমলা চুক্তি হয়, ওটাও তোদের 1972। ওটা মাথায় রাখতে হবে, সেটা আর এর পরেও পড়াবো আমি। তাহলে ক্লিয়ার হলো প্রথাগত নিরাপত্তা। এরপরে আমরা আসছি অপ্রথাগত নিরাপত্তা। আচ্ছা, প্রথাগত নিরাপত্তা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? প্রথাগত নিরাপত্তা বুঝতে পারছিস? আচ্ছা, এরপরে আসছে অপ্রথাগত নিরাপত্তা।
অপ্রথাগত অপ্রথাগত নিরাপত্তা। অপ্রথাগত নিরাপত্তা, এই অপ্রথাগত নিরাপত্তাটা কী জিনিস? প্রথাগত নিরাপত্তা আমরা কোথায় কী জানলাম? প্রথাগত নিরাপত্তা মানে দেশকে বাইরের বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করা, মেনলি এটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা আমাদের রাষ্ট্রকে। তাহলে এই প্রথাগত নিরাপত্তাটা রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ। প্রথাগত নিরাপত্তাটা কিসের মধ্যে সীমাবদ্ধ? রাষ্ট্রের অভ্যন্তরেই, বুঝতে পেরেছিস? রাষ্ট্রের মধ্যেই, মানে আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্যই। ভারতই প্রথাগত নিরাপত্তাটাকে ঠিক করবে, ক্লিয়ার? কিন্তু অপ্রথাগত নিরাপত্তা দেশ নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। অপ্রথাগত নিরাপত্তা দেশ শুধু রাষ্ট্রের সীমানার মধ্যেই আবদ্ধ থাকে না, রাষ্ট্রীয় সীমানার বাইরেও সেটা ছড়িয়ে পড়ে। এটাকে বলা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, কোভিড-19 শুধু দেশের মধ্যে ছিল? সব দেশের সাথে প্যান্ডামিক হয়ে গেছিলো, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তো এটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা, ক্লিয়ার হচ্ছে? অপ্রথাগত নিরাপত্তা কোনটা? আর একটা কী বলি, দারিদ্রতা, অভিবাসন। আচ্ছা, এগুলো পরপরই তোদের লিখিয়ে দিই। অপ্রথাগত নিরাপত্তা বললেই বুঝতে পারবি কোনগুলো। অপ্রথা নিরাপত্তা প্রথম হচ্ছে মানব নিরাপত্তা। প্রথম কি? মানব নিরাপত্তা। মানব নিরাপত্তা জিনিসটা কি? মানুষ, আমরা যাতে নিরাপত্তা থাকে, তাই তো? মানব নিরাপত্তার প্রথম ধরনই হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। মানব নিরাপত্তার যদি প্রথম বৈশিষ্ট্য দেখিস, যে অর্থনীতি সবার মধ্যে যদি থাকে, টাকা থাকে, তার মানে কি নিজেদের প্রোটেকশন নিতে পারবো। মানব নিরাপত্তার মুখ্য যে বৈশিষ্ট্য সেটা কি? অর্থনীতি, বুঝতে পেরেছিস? অর্থনৈতিক নিরাপত্তা। তারপরে হচ্ছে কি? দারিদ্রতা। তারপরে কি? নিরক্ষরতা। এইগুলো হচ্ছে মানব নিরাপত্তার মূল ধারণা। আবার আরেকটা আছে পরিবেশগত নিরাপত্তা, ক্লিয়ার? মানব নিরাপত্তার যে বৈশিষ্ট্যগুলো, এই মানব নিরাপত্তার পরে আরেকটা জিনিস যেগুলো হয় সেগুলো হচ্ছে, দেখ কি? দারিদ্রতা, অভিবাসন, 4 সন্ত্রাসবাদ, এইগুলো 5 জলবায়ু পরিবর্তন, 6 বিশ্বায়ন। এগুলো মেনলি মানব নিরাপত্তাকে জানবো, দারিদ্রতা জানবো, অভিবাসন জানবো, সন্ত্রাসবাদ জানবো। এইটা মেনলি জানলেই আমাদের হবে। বোঝ, অপ্রথাগত নিরাপত্তা কি? অপ্রথাগত নিরাপত্তা হলো শুধু রাষ্ট্রীয় সীমানার মধ্যে নয়, রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও গোটা পৃথিবীব্যাপী যে নিরাপত্তার আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। প্রথাগত নিরাপত্তাটা কি? রাষ্ট্রীয় সীমানার মধ্যেই রাষ্ট্রকে আমরা প্রোটেক্ট করার জন্য রাষ্ট্রকে যে নিরাপত্তা দিচ্ছি সেটা হচ্ছে কি? প্রথাগত নিরাপত্তা। মনে থাকবে কি বললাম? সেটা কী দিক থেকে দেবো আমরা? বেশিরভাগটা সামরিক দিক থেকে। আর অপ্রথাগত নিরাপত্তা কি? রাষ্ট্রীয় সীমানার বাইরে যেতে পারে এমন ধারণাগুলো, সেগুলো কি? দারিদ্রতা, গোটা ওয়ার্ল্ডে প্রভার্টি, গোটা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে হয়। অভিবাসন মানে আসছি পরে, মাইগ্রেশন পরে আসছি, ক্লিয়ার হচ্ছে? কি বললাম? তার মধ্যে মানব নিরাপত্তা মুখ্য ভূমিকাই হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া। মানব নিরাপত্তার প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা কি? অর্থনৈতিক। মনে থাকবে, মানব নিরাপত্তার প্রধান ধারণা কি? অর্থনৈতিক নিরাপত্তা। যদি অর্থনৈতিক নিরাপত্তা আমরা না পাই, আমাদের কেউ আসলো আমাদের ঘর থেকে টাকা পয়সা সব নিয়ে চলে গেল, তাহলে আমরা কি করব? প্রথমেই তো ভুগবো। মানব নিরাপত্তার প্রধান হচ্ছেই অর্থনৈতিক নিরাপত্তা। মনে থাকবে কথাটা কি বললাম? তারপরে নিরক্ষরতা, যদি অশিক্ষার হার বেশি থাকে, নিরক্ষরতা, ক্লিয়ার হচ্ছে কি বললাম? বুঝতে পারছিস কি বললাম? তাহলে মানব নিরাপত্তা হলো দ্বিতীয়। দারিদ্রতা যেটা আছে, প্রভার্টি মানে দরিদ্র কোথা থেকে আসবে? দেখ, মেনলি যে অপ্রথাগত নিরাপত্তার আমাদের ভারতে দারিদ্রতা কোত্থেকে আসে? দারিদ্রতা আসার মেন কারণই হচ্ছে জনবিস্ফোরণ। মানে আমাদের জায়গা অনুপাতে জনসংখ্যা যদি বেশি হয়,
তাদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান নির্মাণ করতে বা দিতে রাষ্ট্রকে কী হবে, রাষ্ট্রের ক্ষেত্রে অসুবিধা হবে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে জনগণ যদি বেশি থাকে কোনো দেশে, জনসমষ্টি প্রচুর বেশি, তাহলে গিয়ে দারিদ্রতাও বেশি আসে। বুঝতে পেরেছিস কী বললাম? তুই যদি আমেরিকাতে যাস, পার যে ইন্ডিভিজুয়াল আছে, পার ইন্ডিভিজুয়ালের জনঘনত্ব দেখবি জনঘনত্ব অনেকটা কম। বুঝতে পারলি? একজনের অনেক বেশি জায়গা, ওদের টোটাল যে জনসংখ্যা তার অনুপাতে ওদের জায়গা অনেক বেশি। বুঝতে পেরেছিস? কিন্তু ভারতকে যদি দেখিস, ভারতের প্রভার্টি কি অনেক বেশি। কী জন্য দারিদ্রতা বেশি কেন ভারতে? ভারতের জায়গা অনুপাতে জনসংখ্যা অনেক বেশি, আর দিন দিন আরও বাড়ছে। তার জন্য কি হচ্ছে? তার জন্য আমরা আরও গরিবী রেখাতে চলে যাচ্ছি। বুঝতে পেরেছিস কী বললাম? বেশি কী করছে? দারিদ্রতা ভুগছে। তাহলে দারিদ্রতার মেন কারণটা কী হচ্ছে? জনবিস্ফোরণ। মনে থাকবে কি বললাম? আর একটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য, খেতে না পাওয়া, ক্ষুধা এটাও কারণ। তাহলে দারিদ্রতা কারণগুলো বুঝতে পারলি? এইবারে অভিবাসন। অভিবাসন থেকে কোশ্চেন আসবেই তোদের, ভালো করে বুঝে নে। অভিবাসন, মাইগ্রেশন। অভিবাসন মানে কি? মাইগ্রেশন। ভালো করে বুঝে নে, অভিবাসন মানে মাইগ্রেশন। আচ্ছা, যদি কেউ এরপরে বিদেশে যাস কোনো দিনও, বা যদি কোনো ভিডিও দেখিস, দেখতে পাবি বিদেশে গেলে এয়ারপোর্টে যে আগেই মাইগ্রেশন করাতে হবে। এই মাইগ্রেশন কথার, অভিবাসন কথার অর্থ হলো তুই কোনো কারণে শিক্ষা হোক, এডুকেশনের বা ইনকাম হোক, মানে বেশি টাকা ইনকাম করতে, ভারতে বেশি টাকা মাইনে নেয়, আমেরিকায় যাবি চাকরি করলে বেশি টাকা মাইনে। বুঝতে পারছিস কি বললাম? তাহলে চাকরি সূত্রে হোক বা টাকা ইনকাম হোক বা এডুকেশন হোক, কোনো কারণে তুই যখন স্বেচ্ছায় দেশের বাইরে যাচ্ছিস, তাকে কি বলা হচ্ছে? অভিবাসন। তাকে কি বলা হচ্ছে? অভিবাসন বা মাইগ্রেশন। মনে থাকবে কি বললাম? এর সাথে আর একটা কথা হয়, এই অভিবাসনের সাথে আর একটা কথা হয়। কি কথা হয় অভিবাসনের সাথে? ভালো করে বোঝ, এই অভিবাসনটা ভালো করে বুঝবি। অভিবাসনের সাথে আর একটা কথা হয় উদ্বাস্তু। উদ্বাস্তু, এই উদ্বাস্তু জিনিসটা কি? উদ্বাস্তু যে ধারণা, সেটা হচ্ছে এটা অভিবাসনের থেকে আলাদা। উদ্বাস্তু মানে হচ্ছে ভারত পাকিস্তান যখন যেদিন র্যাডক্লিফ লাইন হলো, ভারত পাকিস্তানের মধ্যে যেদিন র্যাডক্লিফ লাইনটা হলো, সেই দিন কি হয়েছে? ভারতের লোক পাকিস্তানের মধ্যে আছে, পাকিস্তানের লোক ভারতের মধ্যে আছে, কিন্তু কেউ থাকতে পারবে না। এমন মারামারি, এমন একটা হিংসার পরিবেশ সৃষ্টি হলো, যেখানে এইদিকেও মারকাট, ওইদিকেও মারকাট। প্রাণের ভয়ে তখন পাকিস্তানি যারা আছে ভারতে, তারা পাকিস্তানে চলে গেছে, আর পাকিস্তানে যারা ভারতীয়রা ছিল তারা ইন্ডিয়ায় চলে এসছে। বুঝতে পেরেছিস কী বললাম? কিন্তু অনেকে মারা গেছে। এইটাকে বলা হচ্ছে উদ্বাস্তু। উদ্বাস্তু কাকে বলবো আমরা? যে প্রাণের ভয়ে যখন কেউ দেশ ছাড়া হয়ে যায়, বাধ্যতামূলক। বুঝতে পেরেছিস কী বললাম? দেশ ছাড়তে তাদেরকে কি করা হয়? বাধ্য করা হয়, তাদেরকে বলা হয়। তাই এই সমস্যাটাকে কি বলা হয়? উদ্বাস্তু সমস্যা। বেশি উদ্বাস্তু সমস্যা কোথায় হয়েছিল? আমাদের ভারত পাকিস্তানের সেই ভাগ হওয়ার সময়। বুঝতে পেরেছিস? আবারও আগের দিন বলে দিচ্ছিলাম, ভারত পাকিস্তানের যে লাইন টানা হয় সেটা কি লাইন? ভারত চীনের মধ্যে ম্যাকমোহন, ভারত চীনের মধ্যে, আর নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে 38 ডিগ্রি প্যারালাল লাইন বলেছিলাম। ঠিক আছে? ভারত আফগানিস্তান ডুরান লাইন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে? তাহলে উদ্বাস্তু আর অভিবাসন বুঝতে পারলি? অভিবাসন সবাই বুঝতে পারলি? কোশ্চেন আসবে, অভিবাসন মানে কি? মাইগ্রেশন। অভিবাসন মানে হচ্ছে স্বেচ্ছায় তুই দেশের বাইরে চলে যাচ্ছিস, ভারতে থাকছিস না, স্বেচ্ছায় দেশের বাইরে চলে যাচ্ছিস কাজ করার স্বার্থে, চাকরি সূত্রে বা এডুকেশনের স্বার্থে। বুঝতে পেরেছিস কি বললাম? এটাকে কি বলা হচ্ছে? অভিবাসন। আর উদ্বাস্তু কাকে বলা হচ্ছে? উদ্বাস্তু হচ্ছে তোকে বাধ্য করা হচ্ছে, তুই ভয়ে, নিজের প্রাণের ভয়ে দেশ ছাড়ছিস, তখন তাকে কি বলা হচ্ছে? উদ্বাস্তু সমস্যা। বোঝাতে পারছি? ক্লিয়ার হলো? এইবারে আয় সন্ত্রাসবাদ। তাহলে দারিদ্রতা বুঝতে পারলি, অভিবাসন বোঝা গেল। এরপরে সন্ত্রাসবাদ, 4 নম্বর মেন কি? সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদটাও কি? সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদী হামলা ভালো করে বোঝ। সন্ত্রাসবাদী হামলা আমাদের এখানে প্রথম সন্ত্রাসবাদী যে হামলা 2001 সালের 13 ডিসেম্বর, 2001 সালের 13 ডিসেম্বর আমাদের সংসদে হামলা হয়েছিল। ভারতীয় সংসদ মানে ভারতীয় পার্লামেন্টে, ভারতীয় সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। কত সালে? মনে রাখতে হবে, 2001 সালের কতই ডিসেম্বর?
13ই ডিসেম্বর। আবার বল, ভারতে সন্ত্রাসবাদী হামলা কবে হয়েছিল? 2001 সালের 13ই ডিসেম্বর। কোন সংগঠন করেছিল এটা? এটা করেছিল জয়েশ-ই মোহাম্মদ, জয়েশ-ই মোহাম্মদ, জয়েশ-ই মোহাম্মদ। মনে থাকবে। এই 2001 সালের 13 ডিসেম্বর যে সন্ত্রাসবাদী হামলা করেছিল পার্লামেন্টের ওপর, সেটা কে করেছিল? জয়েশ-ই মোহাম্মদের লোকেরা। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? জয়েশ-ই মোহাম্মদ একটা জঙ্গি গোষ্ঠী, একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। তারা হামলা করেছিল কত সালে? 2001 সালের 13 ডিসেম্বর সন্ত্রাসবাদী হামলা করেছিল ভারতে। আর একটা 2001-এর পরে হচ্ছে 2008 সালে, 2008 সালে 26/11, 2008 সালে 26/11 এই হামলা হয়েছিল। কত সালে? 2008 সালে। 2008 সালে কোথায়? সেই মুম্বাই হামলা, তাজ হোটেলে। মনে আছে? মুম্বাই হামলা, তাজ হোটেল। এইটা দায় কে নেয়? লস্করে তৈবা। লস্করে তৈবা কত সালে হয়েছিল? 2008 সালে। মনে থাকবে কি বললাম? ভারতে দুটো বড় বড় সন্ত্রাসবাদী হামলা। একটা হয়েছিল কত সালে? 2001 সালের 13 ডিসেম্বর। কে হামলার দায়িত্ব নিয়েছিল? জয়েশ-ই মোহাম্মদ। মনে রাখতে হবে এটা। আর 2008 সালে কি হয়েছিল? মুম্বাই তাজ হোটেলের যে হামলা হয়েছিল সেইটা কি? লস্করে তৈবা। কে নিয়েছিল? জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করে তৈবা। মনে থাকবে কি বললাম? আর একটা মেনলি মনে রাখার দরকার যদি চলে আসে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। 2001 সালে, 2001 সালে আমেরিকায়, ইউএসএতে কি হয়? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে। সেটা কি? আল কায়দা। সেটা কে? আল কায়দা। সেটা কোন জঙ্গি গোষ্ঠী? আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী আল কায়দা। আল কায়দা কোথাকার ছিল জঙ্গি গোষ্ঠী? আফগানিস্তানের। মনে থাকবে? ওসামা বিন লাদেন। মনে থাকবে? তাহলে কত সাল? 2001 সালে। 2001 সালে তারপরে ভারতে হয়েছিল। ভারতে কে করেছিল? লস্কর তৈবা। 2001 সালে হচ্ছে জয়েশ-ই মোহাম্মদ। আর 2008 সালে কে করেছিল? লস্কর তৈবা। মনে থাকবে কথাটা কি বললাম? এইদিকে আর একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে। কোথায়? ইসরায়েলের পাশেই হামাস একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। কোথাকার? ইসরায়েল, প্যালেস্তাইনের যে সন্ত্রাসবাদী গোষ্ঠী, তার নাম কি? হামাস। কি নাম? হামাস। টেস্ট পেপার করতে গেলে কোশ্চেন পাবি। আজকেই যদি বাড়িতে যে টেস্ট পেপার করতে যাস, কোশ্চেন ইসরায়েলের আর প্যালেস্তাইনে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে তার নাম কি? হামাস। মনে থাকবে কি বললাম? মনে থাকবে? ক্লিয়ার হচ্ছে? তাহলে এই সন্ত্রাসবাদ কাকে বলবো আমরা? ভালো করে বোঝ এবার। সন্ত্রাসবাদ আমরা কাকে বলবো? যারা সাধারণ জনগণ রাজনৈতিক স্বার্থ, কোনো কিছু উদ্দেশ্যকে মাথায় রেখে, রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য কোনো জঙ্গি গোষ্ঠী সাধারণ মানুষের ওপর যে অ্যাটাক করে, তাকে সন্ত্রাসবাদ বলা হয়। বুঝে না কথা কী বললাম? সন্ত্রাসবাদ কাকে বলবো? সন্ত্রাসবাদ কিন্তু আর্মিদের ওপর অ্যাটাক হবে না। সন্ত্রাসবাদ কিসের ওপর হয়? অসামরিক যে বাহিনী আছে, মানে অসামরিক কাদের বলা হয়? এই যে আমরা জনগণ, সাধারণ মানুষের ওপর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কোনো জঙ্গি গোষ্ঠী যখন আক্রমণ করে, তাকে কি বলা হয়? সন্ত্রাসবাদ। বুঝতে পারছিস কথাটা কি বললাম? সন্ত্রাসবাদ কাকে বলে? কোশ্চেন আসবে কিন্তু। সন্ত্রাসবাদ কাকে বলবো আমরা? সাধারণ মানুষের ওপর কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, সাধারণ মানুষের ওপর কি করা হয়? আক্রমণ করা হয়। বুঝতে পেরেছিস? সেটাকে কি বলা হয়? সন্ত্রাসবাদ। মনে থাকবে কথাটা কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে অপ্রথাগত নিরাপত্তা 1 নম্বর কি বললাম? মানব নিরাপত্তাকে সুনিশ্চিত করা সব থেকে বেশি কি? 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। মনে থাকবে কি বললাম? 2 হচ্ছে কি? দারিদ্রতা। 3 হচ্ছে অভিবাসন মানে কি বললাম? স্বেচ্ছায় দেশ ত্যাগ করা, ঠিক আছে? মাইগ্রেশন। আর তারপর হচ্ছে, আর অভিবাসনের সাথে আরেকটা কি হয়? উদ্বাস্তু সমস্যা মানে কি? যে প্রাণের ভয়ে দেশ ছেড়ে যখন যায়। বুঝতে পেরেছিস কি বললাম? আর সন্ত্রাসবাদ কি? সন্ত্রাসবাদ হচ্ছে এই যে সন্ত্রাসবাদী হামলাগুলো, এটা মনে রাখবি। সন্ত্রাসবাদ কাকে বলবো? যখন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ মানুষকে যখন হত্যা করা হয়, সাধারণ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হয়, তাকে বলা হয় কি? সন্ত্রাসবাদ। মনে থাকবে কি বললাম? সন্ত্রাসবাদ। এবারে সন্ত্রাসবাদের এই 4টে মনে রাখিস। 2001 সালে প্রথম সন্ত্রাসবাদী হামলা 2001 সালের
13ই ডিসেম্বর কোথায়? সংসদ, ভারতীয় সংসদ হামলা হয়েছিল। কে দায়িত্ব নিয়েছিল? জৈশে মোহাম্মদ। আর 2008 সালে মুম্বাই হামলা, সেটা কে করেছিল? লস্করে তৈবা। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 2001 সালে কে করেছিল? আল কায়দা। আচ্ছা, ইসরায়েল আর প্যালেস্তাইনের যে সন্ত্রাসবাদী গোষ্ঠী তার নাম কি? হামাস। মনে থাকবে, প্যালেস্টাইনের যে সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাস। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইভাবে আমরা অপ্রথাগত নিরাপত্তাটাও শেষ করলাম। তাহলে প্রথাগত নিরাপত্তা আর অপ্রথাগত নিরাপত্তার মধ্যে ডিফারেন্স কি? প্রথাগত নিরাপত্তা শুধুমাত্র রাষ্ট্রীয় সীমানার মধ্যেই। প্রথাগত নিরাপত্তা কি? রাষ্ট্রীয় সীমানার মধ্যেই। আর অপ্রথাগত নিরাপত্তা রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বাইরে। বুঝতে পেরেছিস কি বললাম? আর একটা হচ্ছে তোদেরকে এই অপ্রথাগত নিরাপত্তার মধ্যেই আছে 5, এটা হচ্ছে মেন, হচ্ছে মহামারী। কি আছে? মহামারী। মহামারী মানে কি? ভালো বল। মহামারী মানে প্লেগ, ইবোলা ভাইরাস, কোভিড-19, স্প্যানিশ ফ্লু, যে নামগুলো বলছি, বুঝতে পারছিস? এগুলো কি হচ্ছে? শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। মেনলি তো তোদের এখন মহামারী বোঝানোর জন্য কোভিড-19 বললেই হবে, মানে করোনা ভাইরাস বললেই হবে, মহামারী ছড়িয়েছে। এবারে মহামারী কাদেরকে বলবো? যখন কোনো দেশ ছাড়িয়ে কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ সব দেশ ছাড়িয়ে বিদেশ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ে, তাকে আমরা কি বলছি? মহামারী। বুঝতে পেরেছিস কি বললাম? এবারে দেখ, প্লেগ একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোভিড-19 কি? ভাইরাস ঘটিত রোগ। এবারে তোকে প্লেগ, ব্যাকটেরিয়া, ব্ল্যাক ডেথ, ওই প্লেগেরই আর একটা নাম হচ্ছে ব্ল্যাক ডেথ, স্প্যানিশ ফ্লু, এডস, এই সমস্ত যত রকমের রোগ আছে সব কোনোটা ভাইরাস ঘটিত, কোনোটা ব্যাকটেরিয়া ঘটিত। এরকমভাবে তোকে একটা চার্ট দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কি ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলবে, না এটাকে মহামারী বলবো, না দারিদ্রতা বলবো, এরকম অপশান দেবে। তোরা বুঝতে পারবি না। তোরা যখন কোভিড-19 দেখবি হয়তো ভাইরাস লিখে দিবি। কোভিড-19 দেখে তোরা কী করবি? তোরা তো করোনা ভাইরাস সবাই জানিস, তাহলে এটা ভাইরাস, ঠিক আছে। কিন্তু ভাইরাস আর ব্যাকটেরিয়া দুটোই যখন আছে তখন ওটা হয়ে যাবে কি? ভাইরাস ঘটিত বলা যাবে না, ওটাকে কী বলবো? মহামারী। ওটাকে কী বলবো? মনে থাকবে কথাটা কী বললাম? তাহলে জানতে পারলাম। আর একটা আছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, IPCC। জলবায়ু পরিবর্তনে কি কি আসবে? জলবায়ু পরিবর্তনে, জলবায়ু পরিবর্তন দেখ, এই জলবায়ুটার জন্য পুরো দেশ ছেড়ে বিদেশ ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছিস কি বললাম? কীরকম? IPCC এর ফুল ফর্ম ভালো করে বোঝ, ইন্টার গভর্নমেন্টাল। IPCC, আই দিয়ে কী লিখবো আমরা? ইন্টার গভর্নমেন্টাল, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, ইন্টার গভর্নমেন্টাল, পি দিয়ে প্যানেল অন ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আবার বল, IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। বুঝতে পেরেছিস? এইটা বানায় কে? এইটা কত সালে বানানো হয়? 1988। কত সালে বানানো হয়? 1988। কে বানায়? UNEP, UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এর দ্বারা গঠন হয় কি? IPCC। তোদের কোশ্চেন আসবে কি গঠন হয়? IPCC। এরকমভাবে বলবি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। মনে থাকবে কি বললাম? তাহলে এটা কত সালে হয়? 1988 সালে। জলবায়ু সংক্রান্ত সব যে নিয়ম কানুন বানানো হয়, রুলস রেগুলেশন বানানো হয় এর মাধ্যমে। বুঝতে পেরেছিস কি বললাম? UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এর মাধ্যমে এই IPCC গঠন হয়। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে আর? তাহলে আমরা মোটামুটি অপ্রথাগত, বলো, ইনভায়রনমেন্টাল প্যানেল, ইন্টার গভর্নমেন্টাল
প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আর ইউএনইপি হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। মনে থাকবে কি বললাম? তাহলে অপ্রথাগত নিরাপত্তা আমাদের হয়ে গেল। তাহলে এইবার আবার প্রথম থেকে ভাব, আমরা কি কি ইনফরমেশন দিলাম ভালো করে বোঝ, রিমাইন্ড করবি, যখনই পড়বি তখন আবার রিমাইন্ড করবি। প্রথম থেকে ভাব, প্রথাগত নিরাপত্তা কাকে বলবো আমরা? নিরাপত্তা কাকে বলবো? সমস্ত রকম বিপদ ও আশঙ্কা থেকে, তোরা কিন্তু সবাই বলিস, সমস্ত রকম বিপদ বা আশঙ্কা থেকে মুক্ত যে স্বাধীন পরিবেশ, তাকে আমরা কি বলছি? নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা দিবস কোন দিনটাকে বলা হয়? 4ঠা মার্চ। আর জাতীয় নিরাপত্তার যে ধারণা সেটা শুরু হয় 1990-এর পর থেকে। 1990-এর পর থেকে মনে থাকবে কি বললাম? এরপরে যে নিরাপত্তাকে কয় ভাগ করা হয়? 2 ভাগে। একটা প্রথাগত নিরাপত্তা, একটা অপ্রথাগত নিরাপত্তা। প্রথাগত নিরাপত্তাকে কয় ভাগ করা হয়? 2 ভাগে। প্রথাগত নিরাপত্তাটা অ্যাকচুয়ালি কি? সামরিক দিক থেকে দেশকে যেভাবে রক্ষা করা, সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা। ঠিক আছে? প্রথাগত নিরাপত্তাকে কবে ভাগ করা হয়? 2 ভাগে। কি কি? অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা কি? অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা মানে দেশের রাষ্ট্রের মধ্যেই যে সমস্ত জঙ্গি গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো আছে, তারা যাতে কোনো দেশের মধ্যে কোনো রকম রাইট না বাজাতে পারে। বুঝতে পেরেছিস কি বললাম? যে কোনো রকম মানুষের মধ্যে দ্বন্দ্ব না সৃষ্টি করতে পারে, বুঝে নে রাষ্ট্রের সম্পর্কে আমাদের রাষ্ট্রকে রক্ষা করা, অভ্যন্তরকে রক্ষা করা, অভ্যন্তরীণ যে রাষ্ট্রকে রক্ষা করা, ক্লিয়ার হচ্ছে? আবার আইন শৃঙ্খলাকে রক্ষা করা, দেশের সংহতি ও ঐক্যকে বজায় রাখা, এটা হচ্ছে অভ্যন্তরীণ। ক্লিয়ার? এরপরে দাঁড়িয়ে প্রথাগত নিরাপত্তা যেটা বাহ্যিক, এটা মেন ধারণা, মনে রাখবি। প্রথাগত নিরাপত্তা একটা ধারণা কি? বাহ্যিক প্রথাগত নিরাপত্তা। এর বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম হচ্ছে কি? ক্ষমতার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার। কীভাবে করেছিলাম আমরা ব্যালেন্স অফ পাওয়ার? চীন পরমাণু বোমা 1967 বানায়, আমরা কবে বানিয়ে নিলাম? 1974-এ পরমাণু পরীক্ষণ করলাম। প্রথম পরমাণু পরীক্ষণের নাম কি? পোখরান 1। পরমাণু পরীক্ষণটার নাম কি ছিল, মানে অপারেশনটা? স্মাইলিং বুদ্ধা। কত সাল? 1974। তারপরে কত সালে হয়েছিল? 1998। 1998-এর অপারেশনটার নাম অপারেশন শক্তি। মনে থাকবে কি বললাম? শক্তি হলো। এরপরে দাঁড়িয়ে এই 1998-এ আমরা ভারত হচ্ছে পরমাণু দেশ হলো। বুঝতে পারলি কি বললাম? তারপরে ক্ষমতার ভারসাম্য থেকে বেরিয়ে আয়। ক্ষমতার ভারসাম্য থেকে আমরা চলে এলাম কোথায়? 2 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? যে প্রতিরক্ষা বা আত্মরক্ষা। আত্মরক্ষা মানে কি? আমাদের দেশের সীমানাকে আমরা সামরিক বাহিনী দ্বারা এমনভাবে আটকে রাখবো যাতে বাইরের দেশ আমাদেরকে আক্রমণ করতে না পারে। তবুও আক্রমণ হয়েছে কত সাল? প্রথম 1962। 1962-তে কে করেছিল? ভারত চীন যুদ্ধ। 1965-তে ভারত পাকিস্তান। 1999-এ ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ। মনে থাকবে কি বললাম? তারপরে হচ্ছে কি? জোট গঠন। তারপরে কি? জোট গঠন মানে কোয়াড, QUAD, কোয়াডটা মাথায় রাখবি। ইন্দো প্যাসিফিক যে সমুদ্রের যে রিজিয়ন আছে, ওইখানে কি করা? চীন যাতে আগ্রাসন নীতি না করতে পারে, সেই জন্য 4টে দেশ মিলে করেছিল কোয়াড গঠন। কে কে? ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান। মনে থাকবে কোয়াড গঠন করে। এবার জোট গঠন হলো, কেটে দে ফোনটা, কেটে দে। হ্যাঁ, এবারে চলছে তো? আচ্ছা, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে গিয়ে আমাদের যদি বলা হয় যে বাহ্যিক প্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোট গঠন, প্রতিরোধ, এইগুলো। ক্লিয়ার? তাহলে আমরা জেনে গেলাম প্রথাগত নিরাপত্তা। এবারে চলে অপ্রথাগত নিরাপত্তা। অপ্রথাগত নিরাপত্তা মানে কি? শুধু দেশের মধ্যে নয়, রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না, দেশের বাইরে মানব যে মেন যে অপ্রথাগত নিরাপত্তার মেন ধারণা কি? মানব নিরাপত্তা। মেন ধারণা কি? মানব নিরাপত্তা। কোশ্চেন আসবে, মেন ধারণা হচ্ছে মানব, মানে মানুষ যাতে বাঁচে। বুঝতে পেরেছিস? এবার মানব নিরাপত্তা আর অপ্রথাগত নিরাপত্তার মেন যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে কি? প্রথমে দারিদ্রতা, অভিবাসন, তারপরে হচ্ছে সন্ত্রাসবাদ, তারপরে হচ্ছে মহামারী। এই 4টাকে মেনলি জানবি। বুঝতে পেরেছিস কি বললাম? এই 4টাকে মেনলি জানবি। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, এইবারে চলায়, কেটে দে, এই ফোন করছে। আচ্ছা, এইবারে দেখ, এইবারে প্রথাগত নিরাপত্তা অপ্রথাগত নিরাপত্তা হয়ে গেল। এইবারে আমরা জানবো বিশ্ব পরিবেশ সম্পর্কিত ধারণা। বিশ্ব পরিবেশ সম্পর্কিত, পরিবেশটাকে রক্ষা করার তো মেন এই যে নিরাপত্তা, আমাদের পরিবেশকে রক্ষা করা হচ্ছে মেন। সেই জন্য প্রথম বিশ্ব পরিবেশের জলাভূমি সংরক্ষণের জন্য রামসার সম্মেলন হয়। 1 নম্বর যে সম্মেলন, রামসার সম্মেলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
রামসার সম্মেলন। এই রামসার সম্মেলনটা কোথায় হয়? রামসার সম্মেলন তারিখ হচ্ছে 1971। 1971 সালে কি সম্মেলন হয়? রামসার সম্মেলন, পরিবেশ সংক্রান্ত সম্মেলন। ভালো করে বুঝে নেয়, পরিবেশ সংক্রান্ত যে সম্মেলন, কি সম্মেলন? রামসার সম্মেলন। কোথায় হয়? ইরানের রামসার নামক জায়গায়। ইরানের রামসার নামক জায়গায়, রামসার নামক জায়গায় সম্মেলন হয়। এই সম্মেলনটাকে কি সম্মেলন বলা হয়? জলাভূমি সংক্রান্ত। বিশ্বের যে সমস্ত জলাভূমিগুলো আছে তাদেরকে সংরক্ষণ করা। জলাভূমি, জলাভূমি সংরক্ষণ, সংরক্ষণ। বিশ্বের যত জলাভূমিগুলো আছে সেগুলোকে, কথা বলিস না, বিশ্বের যত জলাভূমিগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা এই সম্মেলনের মেন উদ্দেশ্য। তাহলে কোশ্চেন আসবে, রামসার সম্মেলন কবে হয়? 1971। রামসার সম্মেলন কবে হয়? রামসার সম্মেলন কবে হয়? 1971। ঠিক আছে। আর রামসার সম্মেলনে কি উদ্দেশ্য? কি? জলাভূমি সংরক্ষণ। মনে থাকবে? ক্লিয়ার? 2 নম্বর লেখ। 2 নম্বর হচ্ছে স্টকহোম, স্টকহোম সম্মেলন। স্টকহোম সম্মেলন, এ স্টকহোম সম্মেলন কোথায় হয়? সুইডেন। সুইডেনে কত সালে হয়? স্টকহোম হচ্ছে 1972। 1972 কোথায় হয়? সুইডেনে। সুইডেনের এই স্টকহোম সম্মেলন সুইডেনে হয়। পরিবেশ সংক্রান্ত নীতি, কাট কাট কাট, কি কে লেখা আছে? কি কাট কাট, ওই নিচ থেকে দেখতো, ওইটা ফ্লাইট মোড করে দে, নামা, হ্যাঁ নামিয়ে দেখতো। সুইডেন, সুইডেন, স্টকহোম, স্টকহোম সম্মেলন। হয়েছে? করেছিস? চলছে, ভিডিও চলছে তো? আচ্ছা শোন, প্রথমে এইদিকে কনসেন্ট্রেট কর। প্রথম সম্মেলন কি হয়? রামসার সম্মেলন। কত সাল? 1971। তারপরে স্টকহোম সম্মেলন 1972। স্টকহোম সম্মেলনে কি হয়? বিশ্ব পরিবেশ, যে আমাদের পরিবেশ দিবস, আমাদের যে পরিবেশ দিবস পালন করি আমরা কোন দিনে? 5ই জুন। 5ই জুন, 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় সেটা এই সম্মেলনের মাধ্যমেই হয়। ক্লিয়ার হচ্ছে? তারপরে মেন সম্মেলন, এটাও মনে রাখতে হবে। এরপরে হচ্ছে 3 নম্বরে মনে রাখবে হচ্ছে বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন। এই বসুন্ধরা সম্মেলন হয় 1992। কত সালে হয়? 1992। 1992 সালে বসুন্ধরা সম্মেলন। কোথায় হয় বসুন্ধরা সম্মেলন? ব্রাজিলের রিও ডি জেনেরো। ব্রাজিলের রিও ডি জেনারিও বলে, যাই হোক, রিও ডি জেনেরো ব্রাজিলের। কোথায় হয় বসুন্ধরা সম্মেলন? রিও ডি জেনেরো। এই ব্রাজিলের বসুন্ধরা যে সম্মেলন হয় এর সাথে জোহানেসবার্গ সম্মেলন হয় 10 বছর পরে, 2002 সালে। কি সম্মেলন হয়? জোহানেসবার্গ। এই দুটো সম্মেলনেই বলা হয় সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে বলা হয়। কি বলা হয়? সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে বলা হয় এখানে। সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আছে, আস্তে আস্তে এমনভাবে পরিবেশকে রক্ষা করো, মানে সুস্থায়ী উন্নয়ন জিনিসটা কি বুঝে নে? সুস্থায়ী উন্নয়ন জিনিসটা হচ্ছে পরিবেশকে এমনভাবে রক্ষা কর যাতে আমরা, যদি একটা গাছ, আম গাছ আছে, যদি আম খাই, ঠিক আছে, আমগুলো পেড়ে খাওয়াই উচিত, কিন্তু কি করবে বলতো? আমরা আম পাড়ার সময় যদি ধরা পড়ি, তার ভয়ে ডাল ফাল কেটে ফেটে নিয়ে চলে গেলাম, তাহলে গাছটাই তো বাঁচবে না। পরের বছর আর আম খেতে পারবি না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়ন, এটা পরিবেশকে এমনভাবে মানুষকে ব্যবহার করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি করতে পারি? পরিবেশকে সংরক্ষণ করতে পারি। ক্লিয়ার হচ্ছে? এটাকে বলে সুস্থায়ী উন্নয়ন। তাহলে কোথায় হয়? বসুন্ধরা সম্মেলনে এর টার্গেট নেওয়া হয় সুস্থায়ী উন্নয়ন। তাহলে কত সালে হয় বসুন্ধরা সম্মেলন? কথা বলিস না। 1992। বসুন্ধরা সম্মেলন কবে হয়? 1992। জোহানেসবার্গ সম্মেলন, ঠিক আছে, 2002। জোহানেসবার্গ সম্মেলন 2002, সাউথ আফ্রিকায়। মনে থাকবে কি বললাম? ক্লিয়ার হচ্ছে? এগুলো সব জলবায়ু সংক্রান্ত। আর দুটো সম্মেলনের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল।
মন্ট্রিল প্রোটোকল এটা হচ্ছে 1978। কত সালে? 1978। আর এর সাথে আর একটা মনে রাখবি, কিয়োটো প্রোটোকল। মন্ট্রিল সম্মেলন মনে রাখবি, মন্ট্রিল সম্মেলন আর কিয়োটো প্রোটোকল। মন্ট্রিল সম্মেলন কোথায় হয়? কানাডায়। মন্ট্রিল সম্মেলন 1978 সালে কোথায় হয়? কানাডায়। আর কিয়োটো প্রোটোকল হয় জাপানে। কোথায় হয়? জাপানে কত সালে? 1997। এই দুটোতেই কি করা হয়? মেনলি বলা হয় যে আমাদের গ্রিন হাউস গ্যাস ওজোন স্তরকে কি করছে? ছিদ্র করছে। ওজোন গহ্বর যে করছে গ্রিন হাউস, 6টা গ্যাস আছে সিএফসি থেকে শুরু করে, ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, নাইট্রাইট অক্সাইড, এইগুলো সব মিলিয়ে 6টা যে গ্যাস আছে, সেটা ওজোন গহ্বরকে কি করছে? ছিদ্র করছে। সেই ছিদ্র যাতে না করতে পারে সেই জন্য কি করবে? ওগুলো কমানোর জন্য এই দুটো মন্ট্রিল প্রোটোকল আর কি করা হয়? কিয়োটো প্রোটোকল। মনে থাকবে কথাটা কি বললাম? তাহলে এই কটা নাম মনে রাখলেই হবে। মেনলি বললাম কি, বিশ্ব পরিবেশ সংক্রান্ত রামসার সম্মেলন কি হয় 1900, কী ধরনের সম্মেলন? এটা জলভূমিকে সংরক্ষণ করে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে স্টকহোম সম্মেলন, সেটা হচ্ছে সুইডেনে, সেটা হচ্ছে 1972 কী করেছে? কি হচ্ছে এটা? পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, পরিবেশ সংক্রান্ত। মনে থাকবে কি বললাম? আর বসুন্ধরা সম্মেলন আর জোহানেসবার্গ সম্মেলন, এই দুটো কিসের? যে 1992 আর 2002, এই দুটো হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। কাকে? বসুন্ধরা সম্মেলন কী জন্য হয়েছিল? সুস্থায়ী উন্নয়ন। কী জন্য হয়েছিল? সুস্থায়ী উন্নয়ন, মনে থাকবে। আর মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল সম্মেলন আর কিয়োটো প্রোটোকল, এটা হয়েছিল ওজোন গহ্বর যাতে ছিদ্র না হয় সেই জন্য, আমাদেরকে ওই ওজোন গহ্বরকে বাঁচানোর জন্য, যে গ্যাসগুলো নির্গত হয় সেগুলোকে কমানোর জন্য। বুঝতে পেরেছিস কি বললাম? এই হচ্ছে আমাদের বিশ্ব পরিবেশ সংক্রান্ত যে ধারণাগুলো, সেগুলো জানা হয়ে গেল। তাহলে বুঝতে পারলি সমকালীন বিশ্বে আমরা আজকে যেটা বললাম, সমকালীন বিশ্বে নিরাপত্তা। ক্লিয়ার হচ্ছে? এই যে যতগুলো বললাম খাতায় যেরকমভাবে ঢুকেছিস, আবার একবার ভিডিওটা দেখে আবার একবার রিমাইন্ড করে নিবি, ইজিলি হয়ে যাবে। তারপরে টেস্ট পেপার করতে বসবি। বুঝতে পেরেছিস কি বললাম? আর সবাইকে পরের দিন সবাই ভালো করে টেস্ট পেপারের ওই পিডিএফটা ডাউনলোড করে আজকে যে বাড়িতে যে এই টেস্ট পেপারের প্রত্যেকটাতে দেখবি 6 থেকে 7টা করে কোশ্চেন আছে। প্রত্যেকটাতে কটা করে কোশ্চেন পাবি? 6 থেকে 7টা। ওই 7টা কোশ্চেনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে এই প্রথাগত সমকালীন বিশ্বে নিরাপত্তা। আচ্ছা, বন্ধ করে দে ওটা।